শ্রমজীবী ক্যান্টিন, তার আগে রান্নাঘর, অথবা তার আগে জনতার বাজার, কিংবা তারও রেশন কিট নিয়ে মানুষের কাছে পৌঁছানো। এটা আমাদের সবার ভালো লাগার বিষয়। যখন 24 তারিখ রাত্রে 8টায় ঘোষণা হলো যে 25 তারিখ সকাল থেকে লকডাউন, তার আগে থেকে এই কতগুলো, বিশেষ করে 22 তারিখ থেকে একটা আন্দাজ করা যাচ্ছিল হয়তো 25 তারিখ সকালে যাদবপুরেই প্রথম আমাদের রাজ্যে চাল, ডাল এবং চাল, আলু এবং সোয়াবিন নিয়ে রেল সাইডিং বলে, রেল সাইডিং এর আশপাশে যে গরিব মানুষগুলো আছে তার কাছে আমাদের স্থানীয় বন্ধুরা হাজির হয়েছে। এইভাবে বলাটা ঠিক হবে না যে আমরা ভেবেছি সেই অনুযায়ী করা ছিল। স্থানীয় বন্ধুরা ভেবেছে, ওদের পাশে দাঁড়িয়েছে। সুদীপ যে কথাটা বললো 100 বার ঠিক। এই চলতে চলতে আমাদের এখানকার কম বয়সী ছেলেমেয়েরা তারা ভেবেছে যে রান্নাঘর করা হোক, তারা ভেবেছে আমরা তাদের সঙ্গে ভেবেছি। সেটা চলতে চলতে আউট অফ নেসেসিটি এসে দাঁড়িয়ে গেল যে কম পয়সায় খাবারের বন্দোবস্ত করা যায় কিনা। ওরা ভেবেছে, আমরা ওদের সঙ্গে দেখেছি। এই মানুষের কম বয়সীদের সব মিলিয়ে সচেতন মনোভাবের প্রতিফলনে পরের পর নতুন নতুন মডেল যে তৈরি হচ্ছে, এটা আমাদের সবার ভালো লাগার ব্যাপার, এটা আমাদের সবার কাছে বড়। আমি যে কথাটা না বললে খুব অন্যায় হবে। বহুবারই এসছি, স্বাভাবিক। শ্রীকরণীতে নিশ্চয়ই ওদেরও খেয়াল থাকবে, শ্রীকরণীতে জনতার রান্নাঘর, তলায় রান্না হয়। আমফানের পর একজনের বাড়ি, কার্যত বাড়ির লোক তারা বিপ্লবী বোধ করলেন না, মনেই করলেন যে আমাদের বাড়িটাকে ব্যবহার করা হোক। ওদের বাড়ি ঘর সেটা বিধিবিচ্ছিন্ন কাণ্ড হয়ে গেল। তারা খুশি মনে করছেন। এবং যেদিন সম্ভবত বিকাশদাও সেদিন ছিলেন, গিয়ে দেখছি দুজন মহিলা, একদমই মধ্যবিত্ত মহিলা, গ্রামের প্রথমে চেহারা দেখা যায়, তারা ভ্যান টেনে নিয়ে এসেছেন, তারা ভ্যানে করে খাবার নিয়ে চলেছেন। একদমই দৃষ্টিকটু হয়তো সেই বিবেচনা লাগছে, যেহেতু দৃষ্টিতে অভ্যস্ত নই আমরা, কিন্তু তারা খুব মন দিয়ে, খুশি মনে, গর্ব করে, আমাদের দায় এই মনে করে এমনকি মহিলারা পর্যন্ত ভ্যান টেনে শ্রীকরণীর এই আশপাশের রান্নাঘর তাকে ব্যবহার করবার চেষ্টা করে। মানুষ প্রয়োজনের থেকে, যখন মানুষের প্রয়োজন থাকে কে তার পাশে দাঁড়াবে। আমরা কি চাইবো? আমরা প্রথম চাইবো মানুষের যেন ত্রাণের প্রয়োজন না হয়। কেন ত্রাণ লাগবে মানুষের? দেশটা তো আমাদের সবার। তাহলে সেখানে মানুষ নিজের পায়ের উপর দাঁড়াবেন। দুর্ভাগ্যক্রমে আমাদের সমাজ সে দায়িত্ব পালন করতে পারেনি, আমাদের ব্যবস্থা, রাষ্ট্র সে দায়িত্ব পালন করতে পারেনি। যখন পারেনি তখন ত্রাণ লাগবে, কিছু করার নেই। যদি ত্রাণ লাগে তাহলে ত্রাণ পৌঁছবার দায়িত্ব কার? রাষ্ট্র। রাষ্ট্রের কাজ শুধু চোখ লাগানো নয়, মেয়াজ করা নয়, আইন করে জবরদস্তি করা নয়। রাষ্ট্রের কাজ মানুষের পাশে দাঁড়ানো। যদি ত্রাণ লাগে ত্রাণ দেবে রাষ্ট্র। যখন খাবারের কিট, প্যাকেট, কিট শব্দটি কেমন লাগে, প্যাকেট, অথবা জনতার রান্নাঘর, অথবা শ্রমজীবী ক্যান্টিন, এই করে মানুষের পাশে দাঁড়াতে হচ্ছে। ত্রাণ না, মানুষের পাশে দাঁড়ানো। বিপর্যস্ত বিপর্য মানুষের পাশে দাঁড়াতে না পারলে মানবিকতার মূল্য কোথায়? মনুষ্যত্বের গর্ব কোথায়? এইটা যখন মানুষ করছে, সাধারণভাবে যুবক, সাধারণ মানুষ বা স্থানীয় প্রতিবেশী ইত্যাদি সবাই মিলে, নিশ্চয়ই সামনে কম করছে, না কোনো সন্দেহ নেই। কিন্তু মানুষের ভূমিকাকে অস্বীকার করে শুধু আমরা এরকম মনোভাব নেওয়াটা উচিত হবে না। এটা যখন করছে তখন এটা স্পষ্ট হচ্ছে যে স্টেট হ্যাজ ফেইলড। মানুষকে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে রাষ্ট্র ব্যর্থ। রাষ্ট্র সে দায়িত্ব নিতে পারেনি, তাই মানুষকে দায়িত্ব দিতে হবে। এবং এইটা দিতে গিয়ে যেভাবে সবাইকে যুক্ত করে একটা বিকল্প ভাবনা, একটা বিকল্প ধারণা, বিকাশের সঙ্গে সহমত একটা মডেল। যাদবপুরের এই কাণ্ডগুলো পরপর যা ঘটেছে, এটা আমাদের গোটা রাজ্যের মানুষের কাছে একটা গর্ব হয়েছে। অনেকবাবু ঠিক করেছেন, আস্থা তৈরি করেছে। এটা সব মিলে একটা বিকল্প মডেল তৈরি করেছে। এবং এখন আমাদের রাজ্যের বাইরেও সবাই বুঝতে পারছেন যে এই মডেলটা খুব গুরুত্বপূর্ণ। যারাই মডেলটা তৈরি করলেন তারা মানুষ আমাদের আশপাশে, তারা যুবক আমাদের আশপাশে, অবশ্যই কোনো সন্দেহ নেই তারা বামপন্থার গর্ব নিয়ে চলে। এই বিকল্পের মনোভাব থেকে বামপন্থা গর্ব নিয়ে
মানুষের পাশে দাঁড়াতে পারে এবং পারবে, এই বিশ্বাস নিয়ে আমাদের ভবিষ্যতের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে, যেন আসলে আমরা আমাদের সমাজটাকে এমন একটা অবস্থায় নিয়ে যেতে পারি যখন মানুষ তার বিপন্ন বোধ করলে মানুষকে সঙ্গে পাবে, রাষ্ট্রকে সঙ্গে পাবে, সবাইকে সঙ্গে পাবে। এটা দীর্ঘ লড়াই, সেই লড়াইয়ের অংশ হিসেবে আমাদের এই মডেলগুলো ছোট ছোট মালা গাঁথার মতন করে সঙ্গে থাকতে পারবে। এই ভাষা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। কমরেড সুজন চক্রবর্তী ধন্যবাদ। কমরেড মোহাম্মদ সেলিম এখানে উপস্থিত আছেন। সেলিমদা এখানে বলবেন। কমরেড রিভু আমার হাতে আমরা সেলিমদা এবং বিমানদা বলার আগে তাহলে একটু বিমানদাকে একটু কষ্ট করে উঠে দাঁড়াতে বলবো। এখানে উপস্থিত প্রত্যেকে চাইছেন তারা বিমানদার হাতে এসে টাকা তুলে দেবেন। বিমানদা দীর্ঘদিন এরকম আমাদের মধ্যে থেকে বিমানদা সত্যিকারে আমাদের সকলেরই অনুপ্রেরণা। আমাদের জয়শ্রী চৌধুরী পক্ষ থেকে বিমানদার হাতে টাকা তুলে দেওয়া। হ্যাঁ, ৫,০০০ শুক্লা ঘোষ সঙ্গীতা ভৌমিক সঙ্গীতা ভৌমিক ওদিকে ঘুরে ঠিক আছে বিমল রায় দিদি মানুষ দাসগুপ্ত, অনিমেষ রায় ইতিমধ্যে টাকা দিয়ে দিয়েছেন। সংযুক্তা গুহ পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, পুরাতনীর পক্ষ থেকে, পুরাতনী আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের একটা অর্গানাইজেশন, টাকা ওরা পাঠিয়েছে। পুরাতনীর পক্ষ থেকে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা 20,000 টাকা আমাদের হাতে তুলে দিচ্ছে। অনুপম চক্রবর্তীর পক্ষ থেকে 10,000 টাকা অনুপম পাঠিয়েছে। সংহতির পক্ষ থেকে অনির্বাণ চক্রবর্তী বেহালা থেকে এসেছে। ওরা নিজেরা ওখানে নানান ধরনের কাজ করেছে, রান্নাঘর চালিয়েছিল। সংহতির পক্ষ থেকে যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিনকে তারা টাকা তুলেছে। সুশান্ত দাস উপস্থিত আছেন? সুশান্ত দাস, বিচিত্রা মুখার্জি, আচ্ছা বিচিত্রা মুখার্জি, সৌরভ ঘোষ এবং দেবজ্যোতি মিত্র তাদের পক্ষ থেকে দেবুদা নিজের টাকা দিয়ে গিয়েছেন। 25,000 টাকা তিনি দিয়ে গিয়েছেন তিনজনের পক্ষ থেকে। সুমিত দাসগুপ্ত চেক দিয়েছেন। সুমিত দাসগুপ্ত। কল্যাণ সাহা, পার্থ দাস, সংযুক্তা রায়চৌধুরী, রীনা মুখার্জি, ওনারা 10,000 টাকা। বলুন,
10,000 টাকা আমাদের এখানে একদিনের রান্নাঘরের জন্য তিনি দিচ্ছেন। রানী ঘোষ, বিশ্বজিৎ মজুমদার, কারো নাম বাদ দিলাম? মুরারি সামন্ত, তিনি রিক্সা চালক, রিক্সা চালান। তিনি 500 টাকা মুরারি সামন্ত তিনি তুলে দিচ্ছেন আমাদের সমাজের ক্যান্সারের জন্য। রাজু মন্ডল, তাড়াতাড়ি। রাজু মন্ডল, সমর দাস, সুদীপ এবার সিলিন্ডার বলতে দেয় আমার পরে বুঝিয়ে নেব কত টাকা বাবুন, আচ্ছা, হ্যাঁ এইখানে কিন্তু হয় না নাম লিখে কি হলো? আচ্ছা, আমাদের ক্যান্টিনের জন্য একটা ঘড়ির খুব দরকার ছিল, বলেছিল এখানে আমাদের এই স্বেচ্ছাসেবক বাবু ঘড়িটা তুলে দিচ্ছে ক্যান্টিনের জন্য। আচ্ছা, সৌজান্ত রায়চৌধুরী, সৌজান্ত রায়চৌধুরীর পক্ষ থেকে 5,000 টাকা। আর যারা আছেন আমি পরে নাম ঘোষণা করবো প্রয়োজনে। এখন আমাদের মোহাম্মদ সেলিম উপস্থিত আছেন, আমি সেলিমদাকে বলবো তার বক্তব্য। নমস্কার। বক্তৃতা করার আসর নয়, বক্তৃতা করার জন্য আসি, কিন্তু যা হয় যারা গান করতে পারে তারা গান করলো, শুনলাম একটা ভালো গান। আর প্রথম দিন থেকেই তো নতুন নতুন স্লোগানও দেওয়া হয়েছে প্রেরিত করার জন্য মানুষকে ভালো কাজে। আজকে যখন ১৭তম দিন অতিক্রান্ত হয়েছে যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনের, দুনিয়া জোড়া মানুষ জানতে পেরেছে। আজকে এখন একটা স্লোগান বানিয়ে আমাকে দিল, সাত সকাল রাত দুপুর সবার পাশে সবার সাথে যাদবপুর যাদবপুর। এখানে যখন টাকা দেওয়া হচ্ছিল, বিভিন্ন সাহায্যের হাত দাঁড়িয়েছেন সবাই জীবনদার হাতে, তখন একজন দিলেন, টাকা দিলেন, তার নাম বিমল রায়। শুনলাম, ঠিক শুনে থাকে। আজকে বিমল রায় প্রথিতযশা কেন্দ্রের মাতা, তার জন্মদিন, আমি তাকে শ্রদ্ধা জানাই। হয়তো জানাতাম না এখানে এরকম কর্মদিন। তারপরে একজন এসে সুযোগ করলো যে রিক্সা চালান, কিন্তু 500 টাকা দিচ্ছেন। আমি যখন টিনেজার ছাত্র, তখন বিমল রায়ের 2 বিঘা জমি দেখেছিলাম। আর সেখানে আমার খুব ফেভারিট নায়ক বলরাজ সাহানি, তার সে রিক্সা চালানো বলরাজ সাহানি শেষ দিন পর্যন্ত। তো তিনি ওই রিক্সাটা নিয়ে ছুটছেন। ওই অমর সিং, শ্রমজীবী মানুষ, তার জ্বালা, তার যন্ত্রণা, ওই সিনেমার মধ্য দিয়ে প্রথম আমার উপলব্ধি মধ্যে আসে। পরে আরো অনেক কিছু জানা যায়। আর যাদবপুর এর জন্য স্লোগান এই জন্য দিলাম, আমি যাদবপুর বাসী নই, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমার বিশ্ববিখ্যাত হয়েছে, পৃথিবীতে দেখার নতুন দৃষ্টিভঙ্গি হয়েছে। এই যে শ্রমজীবী ক্যান্টিন, এটা আসলে
যে কোনো বিপদের সময়, যে কোনো অব্যবস্থার সময়, যে কোনো দুরবস্থার সময় মানব সভ্যতার ইতিহাস মানুষ সমাজের মধ্য থেকে দুটো দিক ফুটে ওঠে, একটা দানবিক আর একটা মানবিক। এটা দাঙ্গা পরিস্থিতি হতে পারে, এটা যুদ্ধ বিগ্রহ হতে পারে, এটা খাদ্য সংকট হতে পারে, দুর্ভিক্ষ হতে পারে, আকাল হতে পারে, বন্যা হতে পারে। যখনই মানুষ হিস্ট্রি অফ ম্যানকাইন্ডে, মানব সভ্যতার ইতিহাসে এই প্রতিকূলতার সামনে এসে দাঁড়িয়েছে, তখন এটা একটা ফিল্টারের মতো পরিষ্কার দেখতে পাই। অনিল দত্ত বলছিলেন না, এক একটা কলেজে এক একটা পরিবেশ। তাহলে আজকের এই পরিবেশে যখন 100 দিনের বেশি এই লক আনলক অতিক্রম করলো, আমাদের সামনে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন চেহারা এসেছে। সরকার ঘোষণা করেছে লক, সরকার ঘোষণা করেছে আনলক, নাম নিয়ে খেলে। সেরকম বললে এখন হতো লকডাউন 6ষ্ঠ বা 7ম পর্যায়ে, যেমন আপনাদের 100 দিন হয়েছে, অর্থাৎ সামনের দিকে গতি আছে। সরকারের গতি ঘোষণার মধ্যে আপস এন্ড ডাউনস আছে। শূন্য ওরা 5টার পরে উল্টো বৃদ্ধি শুরু করেছে। প্রথমে লকডাউন 1, লকডাউন 2, লকডাউন 3, তারপরে হচ্ছে আনলক 1, আনলক 2। আসলে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের ব্যবস্থা এইভাবেই চলছে। আমাদেরকে আমরা এগোচ্ছি না, বলে না বিকাশ, উন্নয়ন, উন্নয়নের জোয়ার, তার কঙ্কাল সার চেহারা এই করোনার সময় আর আনলকের সময় আমরা দেখেছি। শুধু পরিযায়ী শ্রমিকের যন্ত্রণাবিদ্ধ মুখ না, তাদের রক্তস্নাত পায়ের ছড়ি না, ক্ষুধার্ত অভুক্ত শিশুর চেহারা না, ওটা আমাদের দেশে যারা আমাদের রাজনীতিতে শেখাচ্ছে ভারত মাতা কি জয় বলুন, নাহলে খুন করে দেবো। সুমিত্রা রঞ্জন পান্ত, হিন্দি কবি, স্বাধীনতা আন্দোলনের সময় তার কবিতা ছিল ভারত মাতা গ্রামবাসিনী। ওই যে সুন্দর চেহারা দেখেন, দেবী মূর্তির মতো, শ্রমজীবী মানুষের ভারত মাতা সেটা না। ভারত মাতা হচ্ছে যে বীজতলায় জলের মধ্যে পা ডুবিয়ে কর্দমাক্ত অবস্থায় ধানের চারা রোপণ করে, যে মাথায় খড়কুটো জড়ো করে মাইলের পর হেঁটে যায় একটা জ্বালানি সংকট মেটানোর জন্য, যে অভুক্ত শিশুর খাওয়াবে কি সেটা নিয়ে ভাবনা চিন্তা করে সারাদিন, অসুস্থ সন্তানকে বাঁচাবে কিভাবে তার জন্য চিন্তিত হয়। আমরা এই সময়ের মধ্যে কিন্তু ভারত মাতার ছবিটা দেখেছি, যেটা মলের বাইরে, যেটা ব্যালকনির বাইরে, যেটা আমাদের শহরের বাইরে। আমাদের স্মরণ করিয়ে দিয়েছে যে উদার অর্থনীতি, লুটের রাজত্ব, ক্রোনি ক্যাপিটালিজম, তারা কিভাবে এই সময় খনিটাকে কিনবে, রেলটাকে বেচবে, প্রতিরক্ষা সরঞ্জামের যন্ত্রপাতি তৈরির, উপকরণ তৈরির কারখানাটাকে বিদেশের হাতে তুলে দেবে, আর টেলিভিশন চ্যানেলে আত্মনির্ভরতার গান শোনাবে, মন্ত্র শোনাবে। এই চাটুকারিতা আর এই চালাকিটা লোকের সামনে পরিষ্কার হচ্ছে। আর তখনই কি রেজাল্ট, সেরকম কোন অভিজ্ঞতা নেই। আমার প্রজন্ম, বিমানদার প্রজন্ম যাদেরকে মনে করেছিল এরা সারাদিন শুধু ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, টুইটার করে, আর বন্ধু বান্ধবদের মধ্যে মজা করে, কার্টুন দেখে বড় হয়েছে, কয়েকটা কার্টুন ক্যারেক্টার। তারা তাদের প্রাণের ঝুঁকি নিয়ে, মানব দরদী মন নিয়ে, সংহতি পরস্পরের মধ্যে গড়ে তুলে সংঘবদ্ধভাবে বুঝিয়েছে আসলে এই কার্টুন প্রজন্ম আসলে কার্টুন না, আমাদের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী একটা কার্টুন। তাদের কথার মধ্যে আর তাদের কাজের মধ্যে অনেক ফারাক আছে। তারা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মিথ্যাচার করেছেন, বলেছেন সব মানুষের প্রয়োজন আমরা দেখছি, রাস্তায় কোনো পরিযায়ী শ্রমিক নেই। সেগুলো টেলিভিশন চ্যানেলে প্রধানমন্ত্রী বলেছেন মানুষের সব প্রয়োজনে আমরা সাড়া দিচ্ছি।
আর এদিকে পিএম কেয়ারসে কোটি কোটি টাকা জড়ো হয়েছে, কে দিল কোথায় গেল তার হিসেব তারা বলছে অডিট করতে পারবে না, পার্লামেন্টারি কমিটি দেখতে পারবে না, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। এখানে আপনাদের সামনে শ্রমজীবী ক্যান্টিনে কে কোন টাকা দিলেন, সিলভার জুবিলি দপ্তরে তারা এসে দিলেন, সাহায্য করলেন, একেবারে ট্রান্সপারেন্ট আপনাদের সামনে। অথচ আমাদের সরকার রাষ্ট্র ধর্ম ঘোষণা করছে যে না আমি জানাবো না আমি কার থেকে কত টাকা পেয়েছি। যেমন ইলেকট্রাল বন্ডের সময় যেরকম বলেছিল না জানাবে না, সেরকম পিএম কেয়ারসও জানাচ্ছে না। এই রাজ্যে মা কালকে কান্নার ছবি রেখেছেন, তার সন্তানকে বাঁচানোর জন্য কাতর প্রার্থনা, হাসপাতালে জায়গা নেই। অথচ মুখ্যমন্ত্রী বলছেন এবং কিছু বিজ্ঞাপিত চেহারা খবরের কাগজ টেলিভিশন বলছে একেবারে সামনের দাঁড়িয়ে বুক চিটিয়ে লড়াই হচ্ছে করোনার সঙ্গে। ফাঁকি হয়েছে, যার ফলে আমরা একেবারে এক লাইনে দাঁড়িয়ে গেছি, ফার্স্ট সেকেন্ড থার্ড। ট্রাম্পের আমেরিকা, বলসোনারোর ব্রাজিল, আর মোদির ভারত। অনেক কিছু আমরা বিরোধ পেতাম না। এবং এক চেহারা, এক ভাবনা। জানুয়ারি মাসে ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো এসেছিলেন 26শে জানুয়ারি রিপাবলিক ডের জন্য। তার পরের মাসে এসেছিলেন ট্রাম্প, নমস্তে ট্রাম্প করছিলাম আমরা গুজরাটে। যখন করোনার জন্য ভেন্টিলেটর, পিপিই, মাস্ক, কোয়ারেন্টাইন সেন্টার, গাইডলাইন, টেস্টের কিট, টেস্টের প্রস্তুতি প্রয়োজন ছিল, করিনি। 130 কোটি মানুষকে আমরা বিপদের সামনে দাঁড় করে দিয়েছি, আর এখন বলছে আমাদের জনসংখ্যা বেশি বলে আমাদের বেশি রোগ হচ্ছে। এটা একটা ভুল তত্ত্ব দক্ষিণপন্থীদের। আমাদের দেশে বেশি জনসংখ্যা চীনে। কালকে দেখেছেন হু বলছে ধারাবীর বস্তি অঞ্চল এশিয়া সবচেয়ে বড় বস্তি, তারা সেখানে কমিউনিটি স্প্রেডকে রুখতে পেরেছে। আর অমিতাভ বচ্চন সিনিয়র আর জুনিয়র তারা এখন পজিটিভ আক্রান্ত। তাহলে যারা মনে করেছিল গরিব দরিদ্রের জন্যই হবে, তা নয়। এখানে যারা ক্যান্টিন চালাচ্ছেন 100 দিনের বেশি দিন ধরে রান্না করছেন, খাওয়াচ্ছেন, তারা সাবধানতা অবলম্বন করছেন, সেই চেহারাই দেখাতে হবে। 100 দিনের মধ্যে 50 দিন টেলিভিশন চ্যানেলগুলো মুখ্যমন্ত্রী চোখের গন্ডি কাটছেন সেটা দেখাচ্ছিল, আর প্রধানমন্ত্রী লক্ষ্মণ রেখার কথা বলছিলেন সেটা দেখাচ্ছিল। করোনার প্রথম বক্তৃতায় প্রধানমন্ত্রী দেশকে মিথ্যা কথা বলেছেন। মহাভারতের যুদ্ধ জয় হয়েছে 18 দিনে, আমরা 21 দিনের লকডাউনে যুদ্ধ জয় করব। আর অনেকে সেটা শুনে ব্যালকনি থেকে নেমে এসে পটকা ফাটিয়েছে, করোনা বিসর্জনে মিছিল করেছে, ঢাক ঢোল ফাটিয়ে। তাহলে কোন পথে নিয়ে যাচ্ছে জানা যায় না। সবকা সাথ সবকা বিকাশ। চীন ভারতের সীমানা সংঘর্ষ, তখন সরকার বলছে 130 করোড় লোককে লেकर के लड़ना है। অথচ ডিসেম্বর জানুয়ারি মাসে আমাদের হোম মিনিস্টার বলেছে, আমাদের দিলীপ ঘোষ বলেছে 10 কোটি লোককে দেশ থেকে বার করে দেবো, 2 কোটি লোককে বাংলা থেকে বার করে দেবো। তোরা কি 130 কোটির মধ্যে নেই? তাহলে বিপদে পড়লে সবাইকে নিয়ে চলতে হবে, আর বিপদ বাড়ানোর সময় সবাইকে ভাগ করতে হবে। এই যে স্লোগান, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এটা এই দুটো লাইনের মধ্যে স্লোগানগুলো এই জন্য বিখ্যাত হয়। এটা হচ্ছে অনুকবিতা। একটা কবিতা, একটা মহাকাব্যের মধ্যে যে তত্ত্ব এবং তথ্য থাকে, এটাকে 2 লাইনের মধ্যে কিভাবে ছন্দবদ্ধ ভাবে প্রকাশ করা যায়, তার একটা সাম্যের ভিত্তিতে, সমতার ভিত্তিতে, একটা সমাজের কল্পনা রেখে। এখানে সবার থেকে গান হচ্ছিল গরম ভাত। আর সে লড়াইটা দীর্ঘমেয়াদী লড়াই। যারা খনি লুট করছে, যারা দেউচি পাচামি খনিটাকে প্রাইভেট সেক্টরে তুলে দেওয়ার চেষ্টা করছে, আদিবাসীদের বাসস্থানকে মাথায় না রেখে, পরিবেশকে মাথায় না রেখে, তারা এই সামনের সরকার সমাজ কখনো চায় না, অথচ মানুষ চায়। দ্বিতীয়ত, মানুষ এই প্রথম আদিম যুগ থেকে বাঁচার জন্য একসঙ্গে স্বীকার করতে গেছে, একসঙ্গে
যখন বলা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, আমরা বামপন্থীরা প্রথম থেকেই বলেছি যে সামাজিক দূরত্ব না, সামাজিক দূরত্ব তৈরি হয়ে যায়, সমাজটা ভেঙে যাবে, দেশটা লুট হয়ে যাবে। সামাজিক সংহতি দরকার, শারীরিক দূরত্ব বজায় রাখুন। শুধু বারবার বলছিল না শারীরিক দূরত্ব বজায় রাখুন, যে মানসিক নয়, সামাজিক নয়। এই ক্যান্টিন হচ্ছে এই আন্দোলনের একটা রূপ, এটা একটা ভলান্টারি অ্যাক্টিভিটিস না শুধু। তাহলে এই যে সংহতি, আমার ভান্ডার ভরা আছে তোমাদের সবাকার ঘরে ঘরে, সবাই এসে হাতে তুলে দিলেন, অনেকে অলক্ষ্যে দিচ্ছেন। আমি যখন এখানে বসে আছি একটা হোয়াটসঅ্যাপ পেলাম, লাইভ টাইপ চলছে, কেউ ধরে গেছে, বলছে আমি কিছু চাল দিতে চাই, কোথায় দেবো আপনি ঠিকানা বলে দিন। এটা হচ্ছে বাংলার সংস্কৃতি। দুর্ভিক্ষপীড়িত বাংলা, বন্যান্তরপীড়িত, মহামারী পীড়িত বাংলার মানুষ সমাজ, সংস্কৃতি, রাজনীতি বেঁচেছে যুগ যুগ ধরে। এইভাবে সামাজিক সংহতি ছিল বলে, আছে বলে শরীর চৌধুরী গানের কথা বলা হচ্ছিল। আর এই জন্য গান আর এই গরম ভাত একসঙ্গে, এটা একটা শিল্প। ওই যে যখন টেলিভিশনের শো হয় না, সেটার কম্পিটিশন হয় না, এশিয়ার মধ্যে কে, ভারতের মধ্যে কে, এই 100 দিন রান্নাঘর যারা চালিয়েছেন, রান্না করেছেন, ওয়ার্ল্ডের বেস্ট শেফ হচ্ছেন, রাঁধুনি হচ্ছেন তারা, যারা এই গরম ভাত করে দিয়েছেন। আর যারা নিয়েছেন, যারা খেয়েছেন, তারা সাক্ষী দেবেন। লকডাউনের সময় যখন হোটেল বন্ধ, দোকান বন্ধ, যেমন নোটবন্দির সময় প্রধানমন্ত্রী বলে দিয়েছিলেন 2 ঘন্টার মধ্যে, রাত 10টার পর থেকে কোই নোট নেই চলেগা, সেরকম বলেছেন 2 ঘন্টার মধ্যে কেউ বেরোবে না, কেউ থাকবে না, কে কোথায় যাবে। কত লোক আছে যার বাড়িতে রান্নার ব্যবস্থা নেই, হোটেলেই খায়। মুখ্যমন্ত্রী গান পেতে বললেন ঘরে থাকো। কত লোক আছে যাদের ঘর নেই, আর আমফানের সময় তো আরো দেখা গেছে ঘর লুট হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে, তাদের টাকা লুট করছে। এই ভাবনাটা প্রেরিত করেছে, তারা আমাদের শিখিয়েছে, এই প্রজন্ম আমাদের শিখিয়েছে, তার মাথায় খেয়াল রাখতে হবে। সবসময় বিমানদার প্রজন্ম তার পরের প্রজন্মকে শেখাবে আজকের দুনিয়া তার নয়। আমাদের প্রজন্ম শিখছে আমাদের পরের প্রজন্ম থেকে যে কিভাবে সংঘবদ্ধ হয়ে বাঁচা যায়। তাহলে সমতার ভিত্তিতে যে সরকার তৈরি হবে, যে সমাজ তৈরি হবে, সেটা এই সামাজিক সংহতি ছাড়া হবে না, ঐক্যের ভিত্তিতে হবে। আর যারা সমতা চায় না, তারা ঐক্য চায় না, তখন তারা মাননীয় কথা নেবে, মুসলিম নিয়ে, হিন্দু মুসলমান নিয়ে, জামাত নিয়ে, তখন হচ্ছে জাত নিয়ে, পাত নিয়ে, আদিবাসী, ব্রাহ্মণ, এই নিয়ে ভাগ করা। একসঙ্গে যুক্ত যারা আমরা সাম্যের গান গাই, তাদেরকে আমাদের ভেদাভেদ নাই সেই কথা বলতে হয়, এবং তার সঙ্গে দাঁড়িয়ে আমাদের ঝুঁকি নিয়ে হলেও এগিয়ে আসতে হবে। মানুষ এগিয়ে এসেছিল বলে এখন দেখবেন ভিডিওরা পালাচ্ছে, যারা মিথ্যা লিস্ট করে দিয়ে ঘরের টাকা তৃণমূলের ঘরে ঢুকিয়ে দিয়েছিল, আর যারা আমফানের টাকা ফেরত চাইছে তারা চিট ফান্ডের টাকা ফেরত চাইবে। আর তারপরে দেখেছেন ওই অনুব্রত মণ্ডলের খাদানের পাথরের গাড়িগুলোর উপরে কিরকম কালকে হয়েছে যে আমরা দেবো না, দুদিন পরে ভাইপোরও ওই বালি খাদানের টাকার অভিষেক লোকের চাইবে, যেমন প্রাইমিনিস্টার টাকার অভিষেক চাইবে। এটা কোনো বেহিসেবি না, আমাদের নিজস্ব একটা হিসেবের পদ্ধতি আছে। হিন্দিতে প্রবাদে বলে পাপ কা ঘড়া ঘর যাতা হ্যায় তো ছলকতা হ্যায়। তো পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য সরকারের পাপের ধরা পরিপূর্ণ হয়েছে, এবার একটু আপনি চলতে পড়বে, এবং সেই ছলকানোর আগে আপনারা 100 দিন এবং আগামী আরো কিছুদিন যখন যেটা প্রয়োজন হবে নিড বেস, এটাই করতে হবে। তার কোনো মানে যেন ওই খাবার বিতরণের থেকে রান্না করা খাবার, তারপর হচ্ছে চিপ ক্যান্টিন, এটাই চালু করা হয়েছে। এইভাবেই তার মোল্ড, নতুন নতুন মোল্ড আসবে, এবং যাদবপুর আর অনেককে অনুপ্রাণিত করবে। আমি নিজে অনুপ্রাণিত হয়েছি। যারা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন, সাহায্য করেছেন, তাদের সবাইকে আমি নমস্কার। মোহাম্মদ সেলিমকে আমরা ধন্যবাদ জানাই। এখন আমাদের এখানে বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষা করছি কমরেড বিমান বসু। বিমানদা বলার আগে একটা বাচ্চা মেয়ে সমৃদ্ধা বিমানদার হাতে আমাদের শ্রমজীবী ক্যান্টিনের জন্য কিছু টাকা তুলে দিতে চাইছে। সমৃদ্ধা সাহা বিমানদার হাতে আমাদের প্লিজটা বলেছিলেন। বিমানদা বলার আগে অনেকটা নিজের একটা অ্যানাউন্সমেন্ট আছে। আমি
আমি অনেক জায়গায় বলবো, অনেকটা নিজে আপনাদের বলবো। স্যারের কাছে ধন্যবাদ রবি গাজামিনের ব্যাপারে বলার জন্য। আমাদের আমি বিমলের পরিবারের ওদেরকে একটা আমি জানিয়ে দেবো, ভিডিওটা পাঠাবো, খুব খুশি হবে। আমার মনে হয় এই ট্রিবিউটটা পেলে খুব খুশি হবে। গল্পটা ছিল সজীব চৌধুরী এবং ঋষিকেশ মুখার্জি, ওদের পুরো ইউনিটি আইপিটিএ এবং কমিউনিস্ট পার্টির সদস্য বেশিরভাগ। বিমলের নিজে ছিলেন সোশ্যাল ডেমোক্রেট পার্টি, কিন্তু কাছাকাছি আর কি ওদের। তো সেই জন্য ধন্যবাদ। আমি একটা বলতে চাই, এটা মিডিয়ার জন্য আপনারা, আমি জানি না, প্রথমে একটুখানি দেখিয়েছিলেন একটা বড় চ্যানেল, তারপর থেকে সম্পূর্ণ হওয়ায় এই যে আমাদের আরামবাগ টিভি দিয়ে যেটা হচ্ছে, হ্যাঁ, সেটা একটু গিয়ে বলুন আপনাদের ইয়েতে, যে মানে এইভাবে পুরো জিনিসটাকে ব্ল্যাক আউট করার কোনো মানে হচ্ছে না। আপনাদের মুশকিলে পড়বেন পরে, কিন্তু একটা মানে পাপড় দেওয়া বুঝবেন ইত্যাদি সবকিছু। হ্যাঁ, এইটুকুটাই বলার, আপনারা একটু পৌঁছে দেবেন সরাসরি আপনাদের এডিটরকে। এবার বলবেন কমরেড বিমান বসু। অনেকটা পক্ষ থেকে বিমানদার আছে, অনেকটা লিখে দেননি, দিতে লজ্জা বোধ করছেন, এই কথাটা ইউজ করছে। অনেকটা বারে বারে আমাদের সাহায্য করেছে, আজকে কোনটা আচ্ছা কোনটা বোধ করছেন। আর অনেকটা পক্ষ থেকে আমাদের এই ক্যান্টিনে চালানোর একদিনের মতো যাতে আমরা চালাতে পারি, সেই সাহায্য তিনি অনেকটা করে দিয়েছেন। বিমানদার হাতে সেই চেক আমরা তুলে দিলাম। এরপরে বলবেন কমরেড বিমান বসু। আর এখানে উপস্থিত সাংবাদিক বন্ধুদের বলবো, বিমানদা যখন বলবেন আমাদের স্বেচ্ছাসেবক কমরেডদেরও বলবো একটু পাশে এসে দাঁড়াতে। এখানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্ব তারা উপস্থিত আছেন, কিন্তু দয়া করে দেখাবেন এই মুখগুলি। এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলি গত 2-2.5 মাস ধরে যে অক্লান্ত পরিশ্রম করেছে, বিমানদা বলার সাথে সাথে আমি চাই যে বিমানদার সাথে সাথে তাদের ছবি উঠছে। সুদীপ 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 দুটো লেয়ার করো, দুটো লেয়ার করো, দুটো বা তিনটে লেয়ার করো, যাতে ডিস্টেন্সটা থাকে। এই দেখো বিমানটা গিয়েছে, তোমরা তাই করো। মেয়েরা সামনে লাইনে এসো, ছেলেরা পিছনে লাইনে যাও। যাদবপুরে বর্তমানে সৌরভী ক্যান্টিন, আগেও যা ছিল সৌরভী ক্যান্টিন, তখন সেভাবে না হলেও পাকাপাকি সেই চরিত্রই ছিল। তার 102 দিন হলো। আমি সৌরভী ক্যান্টিন যারা পরিচালনা করছেন তাদের সবাইকে এবং যারা সাহায্য সহযোগিতা করছেন তাদেরকেও প্রথমে জানাই অভিনন্দন। অভিনন্দন এই জন্য, অভিনব পদ্ধতিতে মানুষের কাছে নতুন একটা বিষয় তুলে ধরতে আপনারা অগ্রসর হয়েছেন, আপনারা নিদর্শন তৈরি করেছেন। এখানে অনেকক্ষণ ধরে বক্তৃতা হচ্ছে। আমি বক্তৃতা দেওয়ার পক্ষে নই। যারা এটা চালাচ্ছেন, যারা এটাকে উপকৃত হচ্ছেন, তাদের সঙ্গে সেতু বন্ধন তৈরি করতে হবে। আর সেতু বন্ধন মানবিকতার স্বার্থে এবং কোন অবস্থায় কেন এই পরিণতি, এই পরিস্থিতি তৈরি হলো যে মানুষকে শ্রমজীবী ক্যান্টিন তৈরি করতে হচ্ছে, কথাগুলো আগেই উত্থাপিত হয়েছে। রাষ্ট্রের দায়িত্ব কোথায়? রাষ্ট্রের নেতারা তারা কোথায়? এখানে একটু আগেই কমরেড সেলিম বলছিলেন এই চাষবাসের কথা, ধানের কথা। আজকেই খবরের কাগজে বললাম গোবিন্দভোগ চাল বা বাসমতি চালের যে বীজ, সেই বীজ সাধারণ কৃষকের হাতে যাচ্ছে না, যাচ্ছে যাদের হাতে এই নীল সাদা
ফ্ল্যাগ থাকে তাদের হাতে যাচ্ছে। এই কথাই শুনেছি আমফানে ক্ষতিগ্রস্ত যারা চাল উড়ে গেছে, বাড়ি ভেঙে গেছে, তাদের ত্রাণের টাকা দেওয়া হয়নি। যাদের বাড়ি ভাঙেনি, চাল ওড়েনি, যার ওরা কোনো প্রশ্নই নেই, পাকা বাড়ি, দোতলা, তিনতলা, তারা বাড়ির সকলের নামে পেয়েছেন বিবাহিত কন্যা বা বিবাহিত পুত্র, তাদের শ্বশুর বাড়ির লোকেরা পেয়েছেন, আর সবাই পেয়েছেন সারা সারি মালিক যা আছে সবাই পেয়েছেন। এইসব তালিকা বেরিয়েছে। শাস্তির কোনো ব্যবস্থা হচ্ছে? কি ব্যবস্থা হচ্ছে? যারা টাকা নিয়েছিল তারা টাকা ফেরত দাও। হ্যাঁ, কিছু মানুষ টাকা ফেরত দিয়েছে, টাকা নিয়েছিল কেন? তার শাস্তির ব্যবস্থা হচ্ছে না? হচ্ছে না। সরকারের, রাষ্ট্রের যদি এই দায়িত্ব হয় তাহলে ভয়ঙ্কর পরিণতির দিকে আমাদের এগোতে হবে। দ্বিতীয় যে প্রশ্নটা, এই করোনা মহামারী, এটা আমাদের কারো অভিজ্ঞতা নেই। বর্তমান সময়ে যারা 100 বছর, 106 বছরের একজন সেদিন করোনা আক্রান্ত হয়েছিলেন, ভালো হয়ে ফেরত আসছেন, তার ছবিও বেরিয়েছিল, তার কথাও বেরিয়েছে। তখন তার বয়সটা ছিল, সেই বয়সটার উপলব্ধির বয়স নয়। মায়ের কোল থেকে নেমে হামাগুড়ির পর্যায়ের পর হাঁটা শিখেছে, মস্তিষ্কের তখন এমন স্ফুরণ হয়নি যে সেই অভিজ্ঞতা সে রিকালেক্ট করতে পারবে। যদিও আমাদের মিডিয়া ফ্রেন্ড তারা সেটা মুখে বসিয়ে দিচ্ছেন কথা, সেটা হয় না। কারোর অভিজ্ঞতা, জীবিত কোনো মানুষের অভিজ্ঞতা নেই। আবার 1918-19 সালে যে মহামারী হয়েছিল তারও অভিজ্ঞতা, তার সেই অভিজ্ঞতা তখনকার সময়কার মানুষের ছিল না, অতীতে কোনো ছিল না। এটা ঠিক 100 বছর পর একটা চক্রের মতো আসে তা তো না। এটা নানান প্রক্রিয়া, নানান ভাবে এসছে। প্লেগ যখন হয়েছিল, প্লেগের বিশাল মহামারী, আর প্লেগ দিয়ে তো খুব সাকসেসফুল বড় বড় ফিল্মও হয়েছে। ফিল্মের মানুষরা ছিলেন এখানে একটু আগে, ফিল্মও হয়েছে প্লেগ নিয়ে, ভালো ভালো লেখাও হয়েছে। এটা সবাই জানে। 100 বছর আগে যা হয়েছিল সেটা হয়েছিল ইতালিতে প্রথম, কিন্তু দুনিয়ার কোন মিডিয়াতে কোন সংবাদ প্রকাশিত হয়নি। প্রথম সংবাদ প্রকাশিত হল স্পেনের রাজধানী ম্যাদ্রিদে, প্রথম পাতায় বড় করে ছবি দিয়ে লিখল। তারপর চালু হয়ে গেল স্প্যানিশ ফ্লু। স্প্যানিশ ফ্লু না, ইউরোপে বিভিন্ন দেশে সারা পৃথিবীতে যত লোক মারা গিয়েছিল তার সংখ্যা পৃথিবীতে কত ছিল? 5 কোটি। 5 কোটি মানুষ মারা গিয়েছিল। তখন এখন যে জনসংখ্যা আছে আমাদের পৃথিবীতে প্রায় 7.5 কোটি জনসংখ্যা, তখন 3.5 কোটি জনসংখ্যা ছিল না। এই কম বেশি 300-350 কোটি, 3 না, 3.5 ছিল না, কম বেশি 300 কোটির মতো ছিল। তাতে 5 কোটি লোক মারা গেছে।